প্রথম ধাপে ১৫০ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই অনেক প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমে পড়েছেন। নির্বাচনকে ঘিরে জমজমাট স্থানীয় রাজনীতি, তবে নির্বাচনে স্বজনদের নিয়ে দোটানায় রয়েছে মন্ত্রী এমপিরা। বিএনপি অংশ না নিলেও নির্বাচনে থাকছেন বিএনপি পন্থী প্রার্থীরাও। উপজেলা নির্বাচন ও প্রাসঙ্গিক রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই আজকের সাম্প্রতিক সমীকরণে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আনোয়ারুল ইসলাম আনোয়ার, FCMA, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার M সরওয়ার হোসেন। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা আমরা বলে নেই। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি প্রাসঙ্গিক রাজনীতি ও উপজেলা নির্বাচন। আমরা এই বিষয়ে কথা বলবো, এর সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত হতে পারে। আমরা প্রথমেই সরওয়ার ভাই আপনার কাছে যেতে চাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিষয়টি নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে, যে রিপোর্টের ভিত্তিতে সাবেক আইজিপি বেনজির এবং তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ অনুসন্ধানে দুদকের কমিটি গঠন করা হয়েছে। তো কি বলবেন এই বেনজির প্রসঙ্গে, সরওয়ার ভাই? দেখুন, দুর্নীতি বাংলাদেশে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে এবং আমরা মনে করি যে দুর্নীতি যেখানে হোক, যেখানে যে অবস্থা হোক, সেই দুর্নীতি প্রতিরোধ করা দরকার, তাদেরকে বিচারের সম্মুখীন করা দরকার। তো আপনি জানেন যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত নিচে এবং দুর্নীতি ব্যতীত বাংলাদেশে কোনো কাজ করাই সম্ভব নয়। 31/3/2024 তারিখে কালের কণ্ঠে একটা রিপোর্ট প্রকাশিত হলো। পরবর্তীতে আবার 2 তারিখ, যেখানে দেখা গেল প্রাক্তন আইজিপি বেনজির সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে। তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। আমাদের সহকর্মী অ্যাডভোকেট সালাউদ্দিন রেগান পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছে। আমরা আজকে সেই মামলাটার শুনানি করে কোর্টে এই পত্রিকার রিপোর্টগুলো পড়ে শুনিয়েছি। সো সেখানে ইন দ্য মিন টাইম বেনজির সাহেব তার উকিল নিয়োগ করেছে। এই বারের যে কন্ট্রোভার্সিয়াল সেক্রেটারি হয়েছে, সেই সেক্রেটারি এবং অ্যাডভোকেট রাজা সাহেব এদেরকে নিয়োগ করেছে। তো আমরা কোর্টে তখন বললাম, যেহেতু একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, আমাদের যে প্রথম প্রার্থনা ছিল একটা তদন্ত করার, সেটা হয়ে গেছে, সেটার ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই। ইতিমধ্যে আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশন প্রায় 10,000 মামলা, 10,000 এলিগেশনস আপনার দায় মুক্তি দিয়েছে। তো এইটাও যদি দায় মুক্তি হয়ে যায়, অর্থাৎ ম্যানিপুলেটেড হয়ে যায়, অর্থাৎ ম্যানেজ যদি হয়ে যায়, তাহলে সেটা জাতির জন্য হবে ভয়াবহ দুঃসংবাদ। যার জন্য ম্যানিপুলেটেড না হতে পারে, ম্যানেজ না হতে পারে, সেই জন্য আমরা আদালতে সাবমিশন রেখেছি যে আদালতের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। আদালত তখন কনভিন্সড হয়ে বলেছে 2 মাসের মধ্যে তদন্ত কমিটি হয়েছে, তাদের একটা প্রোগ্রেস রিপোর্ট কোর্টে সাবমিট করবে, সংশ্লিষ্ট কোর্টে। তো এইটাই আমাদের এই মুহূর্তে প্রাপ্য ছিল এবং আমরা মনে করি যে এক ধরনের জুডিশিয়াল সুপারভিশনের ভিতরে এই তদন্তটা থাকবে এবং এই তদন্তের মাধ্যমে এইটা আর ম্যানিপুলেট করতে পারবে না অথবা ম্যানেজ করতে পারবে না। এখানে জনস্বার্থে হয়তো সুষ্ঠু তদন্ত হবে। আমরা কিন্তু বলছি না যে বেনজির সাহেব দুর্নীতি করছি কি করে নাই। আমরা বলছি যে তদন্ত রিপোর্ট আসছে, যে পত্রিকায় যে রিপোর্টটা হয়েছে, সেই রিপোর্টে যে অ্যালেজড করাপশনের কথা উল্লেখ আছে, সেইটার সঠিক তদন্ত। তিনি যদি দেখাতে পারেন না এগুলা তার বৈধ আয়, ফাইন। কিন্তু এখানে আমরা জানি যে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে একটা বড় ধরনের দুর্নীতিগ্রস্ত সংস্থা। দুর্নীতি দমন কমিশনের কত পার্সেন্ট সৎ কর্মকর্তা রয়েছে আমার সন্দেহ রয়েছে। আপনার বাসির এবং পুলিশ কর্মকর্তার একটা কনভারসেশন আপনারা শুনেছিলেন। সেখানে বাসির ছিল দুদকের কর্মকর্তা, কিভাবে সেই কেস ম্যানেজ করতে চেয়েছিল এবং ব্যক্তিগতভাবে যাদের মামলা চলছে, তদন্ত স্টেজে আছে, আপনি দেখেন যে অনেক অনেক তদন্তকারী অফিসার বলে যে আপনি আলাদাভাবে আমার সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ এখানের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সেটা এখনো পরিপূর্ণভাবে নিশ্চিত হয়নি। এমনও অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাও দুর্নীতিতে জড়িত, এমনকি অনেক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, যারা নাকি এখন বিদেশে চলে গেছে। এবং এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান 80%, অর্থাৎ এখন পর্যন্ত সম্ভবত 5 জন চেয়ারম্যানের ভিতরে 4 জন আসছে এডমিন ক্যাডারের। এই এডমিন ক্যাডারের যারা চেয়ারম্যান, তারা প্রশাসন, যারা এডমিন ক্যাডারের যারা দুর্নীতিবাজ অফিসার, তাদের কোনো দুর্নীতি তদন্ত করে না।
এবং সরকার এটা অবভিয়াস কারণে সরকার যেহেতু জনভিত্তির উপর নাই, প্রশাসন, ইন্টেলিজেন্স এবং এই বিভিন্ন বাহিনীর উপর এবং ইন্ডিয়ার উপর নির্ভরশীল, সেই জন্য এই জি এই এই রেজিম, এই আওয়ামী লীগ জি তাদেরকে ঠিক ধন্যবাদ। মতন বিচারের সম্মুখীন করতে পারছে না। এইটাই সরকার ইন্টারভেন করবে না, এটা একটা সঠিক তদন্ত হবে, মানুষ একটা ন্যায় বিচার এখানে দেখবে। ধন্যবাদ। জি আপনার কাছে আবারও আসবো। আমরা একটু আনোয়ারুল ইসলাম আনোয়ার এফসিএমই আপনার কাছে আসতে চাই, যে এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা হচ্ছে। সরোয়ার ভাই কিন্তু বেশ কিছু কথা বলেছেন, সেগুলোর উত্তর আপনার কাছে চাইবো। উনি বলেছেন দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে এবং 10,000-এর মতো দুদক দায় মুক্তি দিয়েছে, এরকম বলেছেন উনি 2 মাসের মধ্যে। দুদক একটি দুর্নীতিগ্রস্ত সংস্থা, এটিও বলেছেন। এবং রাঘব বোয়ালেরা ছাড়া পেয়ে যায়, এরকম একটি ভয় মানুষের মধ্যেও কাজ করে যে দুদক আসলে রাঘব বোয়ালদেরকে ঠিক ধরতে যাচ্ছে না বা চাচ্ছে না, এরকম একটা বিষয়। আপনি আপনার উত্তর শুনতে চাই। আজকে আপনার আলোচনার বিষয় প্রাসঙ্গিক রাজনীতি ও উপজেলা নির্বাচন। তো এরই মধ্যে হ্যাঁ, সাবেক আইজি তার এই দুর্নীতির বিষয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং আলোচনায় এসছে। আমি মনে করি যে এটা যেভাবে যা হওয়া উচিত সেভাবে কিন্তু এগোচ্ছে। তার কারণ আমি পত্রিকার মাধ্যমে দেখলাম যে 3 জনকে নিয়ে দুর্নীতি দমন কমিশন তার কমিটি গঠন করেছে এবং সেটা তদন্ত করে দেখবেন যে উনি আসলে দুর্নীতি করেছেন কি করেছেন না। তো সেটা আমি মনে করি যে একটা আন্ডার প্রসেস, কিন্তু এজ এ হোল বাংলাদেশ কেন তারও আগে থেকে যদি ব্রিটিশ আমল থেকেও দেখে আসেন, পাকিস্তান আমল থেকেও দেখে আসেন, যে দুর্নীতি কিন্তু একটা ব্যাধির মতোই, ক্যান্সারের মতোই। সেটা ঠিকই বলেছেন সারোর ভাই যে এটা সমাজ থেকে এখনো কিন্তু চলে যায়নি, কিন্তু কিছু কিছু সময় কম আর বেশি এটুকুই আমরা কিন্তু দেখে এসছি। এক সময় এই বাংলাদেশটাই কিন্তু দুর্নীতি চ্যাম্পিয়ন ছিল, এখনো কিন্তু দুর্নীতি আছে, কম আর বেশি। আমাদের সরকারের কথা যেমন সারোর ভাই একটু খোঁচা দিবেই, যেহেতু ওনারা এই সরকারের তো দেখতে পারে না বা অপছন্দ হলে তো মানুষ যা খুশি একটু বলে। কিন্তু আমি সারোর ভাইকে বলতে চাই যে দেখেন, যেসব ব্যক্তিদের নাম আপনারা এখন শুনতে পান বা দুর্নীতি দমন কমিশন যাদেরকে নিয়ে তদন্ত করে, বিশেষ করে আপনার পছন্দের বা আগের সেই বিএনপির আমলে বা জাতীয় পার্টির আমলে কল্পনাই করা যেত না। বর্তমান সরকারের আমলে যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তাদের ঘর বাড়ি টেনে নিয়ে বেড়ায়, যেখানে যেখানে যাওয়ার কথা না, চিন্তা করা যেত না, সেখানেও কিন্তু দুর্নীতি দমন কমিশন গিয়ে তদন্ত করে তার রিপোর্ট পেশ করে। কাউকে কোন রকমের ছাড় দেওয়া কিন্তু যায় না। কিন্তু হ্যাঁ, আমি এটা স্বীকার করি যে বাংলাদেশের দুর্নীতি এখনো কিন্তু আছে, কম আর বেশি। তবে হ্যাঁ, আমাদের সরকার প্রধান আনোয়ার ভাই, একটি বিষয় একটু বলি। আনোয়ার ভাই, একটি বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে সাবেক আইজি উনি চাকরিরত অবস্থায় এতগুলি টাকা করে ফেললেন, এত সম্পদ করে ফেললেন। এটা একটি পত্রিকা বা একটি মিডিয়া বা একটি সংস্থা যারা এটা প্রচার করার পরে দুদকের চোখে পড়লো, এমনি এমনি হয়ে গেল, সরকারের চোখে পড়লো না, দুদকেরও চোখে পড়লো না। আপনি বলছেন যে সবকিছুই আসলে আগের চাইতে ভালো, একটু বলবেন ব্যাপারটা? না, ভালো বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে দেখেন, তিনি কিন্তু বাংলাদেশের একজন নাগরিক, তারও কিন্তু একটা আমি মনে করি যে ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু তার আছে, যে ফাইলে আমরা প্রত্যেকে আমাদের ইনকাম, এক্সপেন্ডিচার, খরচ, সম্পদ, এগুলো বিবরণী কিন্তু থাকে। তো এটা তো দুদক কেন, তাহলে তো এনবিআর এর দেখার কথা। এখানে সরকার তো ইন্ডিভিজুয়াল মানুষকে দেখার তো সম্ভব না। সরকারের যে উইংস গুলো আছে, যার যেটা দায়িত্ব, তাহলে তাদেরই তো এটা দেখার কথা ছিল। এনবিআর এর তো প্রশ্ন করা উচিত ছিল যে তুমি এত সম্পদ এখানে দেখাচ্ছ, তার এগেনস্টে ইনকাম কোথায়? নিশ্চয়ই দেখেছে তারা ইনকাম, একদিকে অ্যাসেট, আরেকদিকে সোর্স অফ ইনকাম, তুমি অ্যাসেট গুলা করেছো, সেগুলো ডেফিনেটলি তিনি তার ইনকাম ট্যাক্সে দেখিয়েছে এবং সেটা এনবিআর সন্তুষ্ট হয়েছে। যদি এনবিআর সন্তুষ্ট না হতো তাহলে সে অধিক তদন্তে যেত এবং অধিক মামলা করত এবং ইনকাম ট্যাক্সের মামলা হয়তো, এবং শেষ পর্যন্ত মামলাতে লড়ে কিন্তু হয় জিতে, না হয় পেনাল্টি দিতে হয়। সেই প্রক্রিয়া কিন্তু প্রত্যেকটা নাগরিকের জন্য কিন্তু বহাল আছে এবং আপনারা দেখবেন এনবিআর এ গিয়ে সেখানেও কিন্তু আদালত আছে এবং প্রত্যেক আদালতে প্রতিদিন এরকম শত শত কিন্তু মামলা সেখানে কিন্তু মানে অ্যাক্টিং হচ্ছে, সেখানে হাজিরা হচ্ছে, তার উকিল নিয়োগ করা হচ্ছে,
তারা এটা সরকারকে বুঝাচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু চলছে না কে বলেছে? এমন কোনো বিষয় কি ঘটেছে যে উনি আইজিপি এবং উনি অনেক প্রভাবশালী, অনেক শক্তিশালী, ওনার ব্যাপারে কোনো অ্যাকশন নিতে গেলে বড় ধরনের সমস্যা হতে পারে, এরকম কোনো বিষয়ের কারণে হয়তো বা ইন্ডিয়া এই সরকারের আমলে এইটা চিন্তাও কেউ করতে পারবে না যে তার বিরুদ্ধে গেলে অনেক কিছু হয়ে যাবে। এরকম বড় বড় রথী মহারথী আমরা এই সরকারের আমলে দেখেছি ধরাশায়ী হতে। সমস্যা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা, এটা একটা প্রসিডিউর, এটা প্রত্যেক বছরও কিন্তু মেইনটেইন করা হয়। নিশ্চয় যার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে সেটা কিন্তু সে ইনকাম ট্যাক্স, তার একটা ফাইল অবশ্যই আছে, সেই ফাইলে তার সম্পদের বিবরণ আছে এবং সেই সম্পদ কেনার সোর্স কোথায় আছে সেটারও বিবরণ কিন্তু অবশ্যই আছে। এখন যদি এনবিআর স্যাটিসফাইড হয়ে থাকে তাহলে এখানে দুদকের কি করার আছে, রাষ্ট্রের কি করার আছে? হ্যাঁ, এখন যদি আপনি অধিকতর তদন্তে যেতে চান, যদি এরকম কোনো প্রভিশন থেকে থাকে সেটা হবে। এটা কিন্তু একটা প্রসিডিউর। হঠাৎ করে আমি বললাম আর ওনাকে নিয়ে চলে আসবে, বা এখানে যারা দুদক আছে তারা তারপরে চলে যাবে তার বাড়িতে, তাকে অ্যারেস্ট করবে। নো, এটা একটা মানুষের ফান্ডামেন্টাল যে রাইটস, তার অধীনেই কিন্তু এটা আছে। প্রথমেই কিন্তু তার ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু নিয়ে দেখা হয় সোর্স হিসাবে, যে তুমি এই সম্পদ দেখিয়েছো কিনা। যখন সম্পদ দেখাই না তখনই আমরা বলি যে সম্পদ গোপন করেছে। যে সম্পদের সন্ধান যদি রাষ্ট্র পায় তার বিরুদ্ধে কিন্তু আবার আলাদা বিচার আছে এবং সেখানেও কিন্তু সাজাপ্রাপ্ত হয়। এত 10 টাকা হোক, 10 কোটি টাকা হোক। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই, ফিরে এসে আবারও আপনাদের বক্তব্য শুনবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। আমাদের আজকের বিষয় প্রাসঙ্গিক রাজনীতি ও উপজেলা নির্বাচন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। আপনার কাছে আসতে চাই, প্রথম অংশে আমরা আলোচনা করলাম সাবেক আইজিপিকে নিয়ে, এবার একটু উপজেলা নির্বাচন নিয়ে আসতে চাই। যে এবার উপজেলা নির্বাচন তো দলীয় মোড়কে হচ্ছে না, এছাড়া স্থানীয় নির্বাচন। সঙ্গত কারণেই নির্বাচনে অংশগ্রহণ করতে আসলে বাধা কোথায় দেখছেন বিএনপির কোথায় বাধা পাচ্ছেন, এইটি একটি বিষয়। আরেকটা হচ্ছে যে বিএনপি এই যে বর্জন করে যাচ্ছে, বারবার ইলেকশন বর্জন করে যাচ্ছে, সেক্ষেত্রে রাজনৈতিক সংকট আসলে বাড়াচ্ছে কিনা? দেখুন, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি 1 মিনিট একটু আগের প্রসঙ্গে আলোচনা করতে চাই। যে দুর্নীতি দমন আইনের 17 ধারায় বলা হয়েছে, 17 ধারার সি, টু হোল্ড ইনকোয়ারি ইনটু এলিগেশনস অফ করাপশন অন ইটস ওন মোশন অর অন দ্য অ্যাপ্লিকেশন মেড বাই দ্য এগ্রিভড পারসন or any other person on his behalf. সাবসেকশন জিতে বলছে যে দুর্নীতি দমন কমিশনের অব্লিগেশন রয়েছে, দায়িত্ব রয়েছে, টু ক্রিয়েট ফিলিং অফ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি ইন অর্ডার টু প্রিভেন্ট করাপশন অ্যান্ড টু টেক মেজার্স টু রেজ পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট করাপশন। এই দুর্নীতি দমন কমিশন এইখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকে কোর্টে দুর্নীতি দমনের লয়ার বলেছেন যে এইটা তারা সুমোটো তদন্তে এনেছে, বোধহয় এইটাই তাদের প্রথম। তাও কিন্তু চাপ সৃষ্টি করছে। ব্যারিস্টার সুমন একটা আবেদন করছে, ব্যারিস্টার সুমন মামলা করে নাই, মামলাটা রিগান করেছে সালাউদ্দিন রিগান। তো সেই জন্য আমি বলছি যে এই দুর্নীতি দমন কমিশন যে কথাটা বলছে এটা ধাক্কা স্টার্ট দিতে হয়। আসলে এটা নিজে থেকে জ্বলে ওঠে না। অর্থাৎ জনগণের টাকায় তাদের এই সবকিছু হচ্ছে, বেতন ভাতা বেনিফিট সব হচ্ছে, কিন্তু তারা ধাক্কা ছাড়া চলে না। এক জায়গা থেকে ধাক্কা দিতে হয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিস থেকে তাদেরকে ডিকটেশন দিতে হয়, এইটা তদন্ত করো, এইটা করো না। আর একটা হলো এরা ওই আপনি যেরকম বলছেন রাঘব বল আসলেই তাদের সব কুলুপ হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, অকার্যকর হয়ে যায়। এইখানে তারা জনস্বার্থে কাজ করতে পারছে না। আর দুর্নীতিতে কে আগে চ্যাম্পিয়ন হয়েছে আর কে এখন 11-12 হয়, তাদের তেমন কোনো পার্থক্য হয় নাই। অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত দুর্নীতি কেউ নিবারণ করতে পারে না, এবং দুর্নীতি বাংলাদেশের জিডিপির 2% খেয়ে ফেলছে। এইটা নিশ্চয়ই আনোয়ার ভাই এগ্রি করবে। এবং এখানে এভরিবডি ইজ এফেক্টেড। এখন দুর্নীতি টেবিলের উপর থেকে চলে। ব্যক্তিগত উদাহরণ দেওয়া উচিত না, তারপরও আমার ছোট্ট একটা সম্পত্তি ট্রান্সফার রাজুকের সাথে, আমি ব্যাংকের লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেছি, আমি নিজে ঘুষ দেই নাই, 2 বছরে আমার সেল পারমিশন সেখানে বের হয় নাই, 2 বছর। কিন্তু আমার মতো নাগরিক কয়জন আছে, সবাই বলে কে কখন মারা যাবে, কি করবে, তাড়াতাড়ি ঘুষ দিয়ে কাজ করে। এই হলো বাংলাদেশের অ্যাকচুয়াল প্রতিচ্ছবি।
এখন আসেন আপনি নির্বাচনের প্রসঙ্গে। এই নির্বাচন একটা একপেশে নির্বাচন। এখানে যেখানে যেখানে আওয়ামী লীগ কম্পিটিশন করছে সেইখানে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, না হলে এইগুলা ওই প্রশাসন দিয়ে প্রশাসন এবং মাসেল পাওয়ার দিয়ে এমপি মন্ত্রীরা তাদের কাছের লোককে জিতে আনবে। আওয়ামী লীগ দল থেকে যে সিদ্ধান্তটা দিয়েছে যে তাদের মন্ত্রী এমপিদের নিকট আত্মীয়কে নির্বাচন করতে পারবে না, আপনি দেখছেন একজন বাদে কেউ কি প্রার্থীতা সরিয়েছে? অর্থাৎ আওয়ামী লীগের তো আসলে কোনো কমান্ড এন্ড কন্ট্রোল নাই, এরা অনেক কথা বলে, কোনো তারা অ্যাকশন নিতে পারে না। অতএব নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই ক্ষেত্রে বিএনপি যে নির্বাচনে যায়নি, এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। নির্বাচনে না গেলে ডেফিনেটলি একটা জনসংযোগ কমে যায়, কিন্তু যেখানে নির্বাচন বলতে কিছু নাই, নির্বাচন বলতে যারা একটা সিলেকশন, সেখানে নির্বাচনে যাওয়ারও তেমন মানে হয় না। নির্বাচনে গেলে এক ধরনের বৈধতা দেওয়া হয়, এবং নির্বাচনে গেলে এই বিরোধী দলের নেতাকর্মীরা অনেকে খুনের শিকার হয় এবং হাজার হাজার মিথ্যা মামলার শিকার হয়। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা যেরকম ভেঙে পড়েছে, নির্বাচন ব্যবস্থা সেরকম ভেঙে পড়ছে। বাংলাদেশ এখন নির্বাচন বলতে আসলে তেমন কিছু নাই। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে সরোয়ার ভাই। আমরা এবার আনোয়ার ভাইয়ের কাছ থেকে উত্তর শুনবো যে উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ ওনাদের স্বজনদেরকে সরে দাঁড়াতে হবে, আওয়ামী লীগের হাইকমান্ডের এরকম একটি নির্দেশ ছিল। তো এরকম প্রথম কথা প্রশ্ন হচ্ছে যে এরকম নির্দেশ কেন দিতে হলো, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নির্দেশ দিল সেটা আসলে কতটুকু গণতান্ত্রিক? 3 নম্বর প্রশ্ন হচ্ছে সেটি বাস্তবায়ন নিয়ে, অর্থাৎ আজকে 23 এপ্রিলের একটি প্রথম সারির পত্রিকার খবর হচ্ছে যে মাত্র 3 জন এই অর্ডারকে প্রথম দফায় অনুসরণ করেছেন, মাত্র 3 জনের কথা ওনারা বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। এক পেশে নির্বাচনের কথা সরোয়ার ভাই বলেছেন, এবং টর্চার, খুন ও জেলের কথা বলেছেন যদি নির্বাচনে যেতে চায় বিএনপি। কি বলবেন আনোয়ার ভাই? ধন্যবাদ। আমার সারোয়ার ভাইকে বলতে চাই যে সারোয়ার ভাই, এক পেশি যে হচ্ছে, কেন হচ্ছে সেই জিনিসটা কেন বলেন না? বিএনপির মতো একটা দল, যারা সারা বাংলাদেশে যাদের সংগঠন আছে, সত্য কথা, তো তারা যদি এরকম একটা স্থানীয় সরকার নির্বাচনে যদি পার্টিসিপেট না করে, তাহলে আপনি এটাকে একপেশি বলেন আর যাই বলেন, বলতে পারেন। যদিও প্রথম ধাপে 150টা উপজেলা যে নির্বাচন হচ্ছে, সেখানে চেয়ারম্যান পদপ্রার্থী কিন্তু টোটাল এই যেগুলা ই করে মানে প্রত্যাহার করার পরও কিন্তু 554 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। ভাইস চেয়ারম্যানে আছে প্রায় 604 জন। আনোয়ার ভাই একটি প্রশ্ন ভাইস চেয়ারম্যান আছে প্রায় 429 জন। এই 150টা যে 8 তারিখে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে প্রায় 1588 জন পার্টিসিপেট করছে নির্বাচনে। আনোয়ার ভাই, বিএনপি আসলে হয়তো আরো আপনারই কথাতে আমি একটু প্রশ্নটা করি। সেটি হচ্ছে যে যেখানে আওয়ামী লীগের লোকেরা এই মন্ত্রী এমপিদের স্বজনদের কাছে নিরাপদ না, সেখানে বিরোধী মত বিরোধী দল তারা কি নিরাপদ থাকতো নির্বাচনে আসলে? না, আমি আসি। আপনি তো প্রশ্ন কয়েকটা করেছেন, আমি তো শুধু একটা দিলাম যে এটা পার্টিসিপেটরি কিন্তু ইলেকশন হচ্ছে, একপেশি হচ্ছে না। এখন যদি আপনি বলতে পারেন যে বিএনপি যেহেতু আসছে না, তারপরেও কিন্তু বিএনপির এখনো স্টিল না 25-30 জন কিন্তু আছে প্রতিদ্বন্দ্বিতা, এবং বিএনপির পরিচয় নাই, কিন্তু তারাও কিন্তু এভাবে পার্টিসিপেট কিন্তু নির্বাচনে করছে স্থানীয় সরকারে। যেহেতু বিএনপি এখানে নির্বাচন করছে না মানে ওইভাবে ওই অর্থে, তো সেখানে আমাদের দলের ভিতরে যারা এমপি আছেন বা মন্ত্রী আছেন, নিঃসন্দেহে তারা ক্ষমতাধর, নিঃসন্দেহে হয়তো তারা প্রশাসনকে ব্যবহার করতে পারবে, কিন্তু নির্বাচনটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, পার্টিসিপেটরি, এই যে শব্দগুলো, এগুলোর জানে যথাযথ ব্যবহার হয়। সেই কারণে দলের যারা নেতা কর্মী বহুদিন ধরে যারা রাজনীতি হয়তো করে আসছে, কিন্তু তাদের হয়তো বাবা মন্ত্রী না, এমপি না, তারা যেন এখানে পার্টিসিপেট করতে পারে, এই ব্যাপারটাকে নিশ্চিত করার জন্যই কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে, আর কিছু না, কিন্তু নাথিং। এখন কিছু এমপি আছে, মন্ত্রী আছে। আনোয়ার ভাই, তার মানে কিন্তু মৌনভাবে স্বীকার করা হচ্ছে যে মন্ত্রী এবং এমপিদের একটা মানে একটা অগণতান্ত্রিক প্রভাব রয়েছে, অনিয়মতান্ত্রিক প্রভাব রয়েছে, এটাকে চিরসত্য ব্যাপার আছে। আপনি অগণতান্ত্রিক মানে প্রভাব কেন বলছেন? এটা তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে কি চিরন্তন সত্যের মতো। যেভাবে সূর্য উঠে পূর্ব দিকে ডুবে পশ্চিমে যেমন সত্য, তেমনি একটা এলাকার মন্ত্রী এমপির যে ক্ষমতা থাকবে, প্রশাসনের প্রতি প্রভাব থাকবে, সেটাও সেরকমই সত্য কথা। এখানে আপনার ধরে নিচ্ছি বা এই টাইপের কথা কেন বলছেন? দ্যাটস ট্রু, সত্য এটা।
আমি কিন্তু মন্ত্রী, আনোয়ার ভাই, আমার এটা কি এলাকায় গণতান্ত্রিক ভাষা? তবে হ্যাঁ আনোয়ার ভাই, এটা কি আমার গণতান্ত্রিক ভাষা? নৈতিকতা কতটুকু আছে। একজন এমপি বলছেন আমার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে। উন্নয়ন কি তার নিজের টাকা দিয়ে হচ্ছে? জনগণের টাকা দিয়ে হচ্ছে? না না, এত এগুলো ক্ষমতা ওনারা পেলে? অগণতান্ত্রিক কথা, কিন্তু আমি বলছি যে এটা সত্য কথা, একবারে ধ্রুব সত্য, যে যারা মন্ত্রী এমপি তাদের ক্ষমতা থাকে। এখন প্রশ্নটা হলো যে নীতি নৈতিকতার ব্যাপার, যে যারা একজন মন্ত্রী তারা গণতন্ত্রকে কতটুকু শ্রদ্ধা করে, তারা কতটুকু দলীয় নেতা কর্মীদের প্রতি তাদের একটা মানে কি বলবো ভালোবাসা আছে, যে আমার দলের আমার ছেলে শুধু না, আর যারা স্যাক্রিফাইস করেছে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তারা যেন জনগণের এই নেতৃত্বে আসতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু নিশ্চিত করার দায়িত্ব কিন্তু ওই নেতারই। তাকেই আমরা নেতা বলবো যিনি ওইভাবে চিন্তা করে দলের যারা সত্যিকারের ভালো নেতা কর্মী তারা যেন এই মানে কি বলবো নেতৃত্বে আসতে পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করাও কিন্তু তাদের একটা নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা দেখি আনফর্চুনেটলি যে যারা মন্ত্রী আছে তার ছেলেকে উপজেলা হইতে হবে। এই যে বাংলাদেশের রাজনীতি, আমরাও ব্যক্তিগতভাবে কিন্তু এটা ফিল করি। আমি যদি কৃষকের ছেলে হয়ে আমার অবস্থান হবে না, আমি যতই ভালো রাজনীতি করতে চাই, যত স্যাক্রিফাইস করি রাজপথে, আমি পারবো না এটা করতে। কারণ আমার হয়তো বাবা এমপি ছিল না, আমার বাবা হয়তো মন্ত্রী ছিল না, আমি একটা কৃষকের ছেলে। তাদের জন্য রাজনীতি কিন্তু কঠিন কিন্তু এই অবস্থাতে। এবং আমিও বলবো সারোয়ার ভাইকে যে এই ধরনের রাজনীতির পরিবেশ কিন্তু ওই জিয়াউর রহমান কিন্তু নষ্ট করে গেছে। টাকা ছাড়া, টাকা কোনো বিষয় না, টাকার পাহাড় বা টাকা আমাদেরকে রাজনীতিতে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু শুরু হয়েছে ৭৫-এর পর থেকে। কিন্তু এখন যে সমস্যা আওয়ামী লীগের ভিতরে হচ্ছে সেটার জন্য জিয়াউর রহমান দায়ী, তাই তো? না না, আমি অ্যাজ এ হোল বাংলাদেশের রাজনীতির পরিবেশটা নিয়ে আমি কথা বলছি। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোটি টাকা পকেটে না থাকলে সে চিন্তাই করতে পারে না যে সে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। দ্যাটস ট্রু। এই ধরনের রাজনীতি কি আমরা চেয়েছি? আমার বঙ্গবন্ধু কি এই ধরনের রাজনীতি চেয়েছিল? যিনি শোষিতের গণতন্ত্র চেয়েছিলেন, যে আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পকেটে কোটি টাকার উপরে না থাকলে সে নির্বাচন করতে পারবে না। এই পরিবেশ কি আমরা চেয়েছিলাম? চাইনি। আপনি যে কথাটা বলছেন, একদিকে যেমন টাকার খেলা, আরেকদিকে হচ্ছে যে যাদের ক্ষমতা আছে তারাই তাদের বলয় তৈরি করার জন্য তাদের আত্মীয় স্বজন, ভাগনা ভাগ্নি তাদেরকে নিয়ে আসে। আমার দল এই জায়গাটাতে খুব মানে স্ট্রংলি ভূমিকা রাখতে চাইছে, যে যারা সত্যিকারের নেতা কর্মী, দলের জন্য যারা কাজ করেছে, মানুষের যারা সেবা করে, তারাই যেন নেতৃত্বে আসে, এই বিষয়টাকে ইনশিওর করার জন্যই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। আমাদের উত্তর পেয়েছি, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আরো একবার সঙ্গেই থাকুন, একটু পরেই ফিরে আসবো। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। আমাদের আজকের বিষয় প্রাসঙ্গিক রাজনীতি ও উপজেলা নির্বাচন। আমরা চলে যেতে চাই ব্যারিস্টার এম সরোয়ার আপনার কাছে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশ বিরোধী এবং সরকার হটানোর ষড়যন্ত্র এখনো চলছে। উপজেলা নির্বাচন নিয়েও অপপ্রচার চালাচ্ছে বিএনপি জোট। প্রায়শই এরকম ধরনের কথাবার্তা উনি বলে থাকেন। এই ব্যাপারে আপনার মতামত শুনতে চাই, এবং এর আগে আনোয়ার ভাই বেশ কিছু কথা উল্লেখ করেছেন, সেগুলো আপনি একটু বলবেন, সেগুলোর উত্তর কিভাবে দিবেন? আওয়ামী লীগ ষড়যন্ত্র থিওরি অত্যন্ত ভালো বোঝে। যখন জনস্বার্থের বিপক্ষে কোনো কিছু যায়, যখন দুর্নীতির কথা আসে সামনে, এবং যখন কোনো যুক্তি থাকে না, তখনই আওয়ামী লীগ সুচতুর ভাবে ষড়যন্ত্রের থিওরি সামনে আসে। আপনি দেখবেন তাদের কথার ভিতরে ষড়যন্ত্র কথাটা খুব বেশি ব্যবহার হয়। আওয়ামী লীগ হলো একটা দুর্নীতি, সন্ত্রাস এবং স্বজন প্রীতি লালন পালনকারী একটা সংস্থা। এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল ছিল 1972 সাল পর্যন্ত, 72-73। তারপরেই আওয়ামী লীগ তাদের দলীয় বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। কি কারণে আমি বলছি যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি? রাজনৈতিক দল চরিত্রবান ভালো মানুষ সামনে আনবে, জনকল্যাণে জনস্বার্থে কাজ করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, দলের অনৈতিক লোকদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, দলের চরিত্রহীন লোকের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এর কোনোটা কি আওয়ামী লীগের চরিত্রের ভিতরে আসে? আওয়ামী লীগ হলো একটা দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, অনৈতিকতা, চরিত্রহীনতা, দুর্নীতি, এইগুলো লালন পালনকারী একটা সংস্থা। তো যে দল আপনার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে,
পৃথিবীতে কোনো দল পাবেন কিনা যাদের একটা দলের ভিতরে 95% করাপ্টেড লোক থাকে, পাবেন কিনা? পৃথিবীতে এরকম কোন একটা দল পাবেন কিনা যে যারা তাদের দলের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না? অর্থাৎ সেই দলের এই সেক্রেটারি উনি স্লোগান, উনি যা কিছু বলে যাচ্ছে, উনি যা কিছু বলছে, এই বক্তব্য আমরা 2009 সাল থেকে শুনে আসছি। ধন্যবাদ। আপনি বেশ কিছু অভিযোগ করেছেন সরোয়ার ভাই, কিন্তু এটাও তো সত্য, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়ার দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি সেই জন্য বলছি 72 পর্যন্ত আমি স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতাকালীন সময় ওই টিভিতে ইনক্লুড করেছি। তখন তাদের চরিত্র ছিল রাজনৈতিক দলের চরিত্র ছিল। যখনই তারা বাকশাল করেছে এবং এই 1973 সাল থেকেই যখন পরিবারতন্ত্রের দিকে গেছে, যখনই তারা দুর্নীতি নিবারণ করতে পারেনি, তখন তারা ট্রু একটা সত্যিকার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য তারা হারিয়ে ফেলেছে। আমি জানি আমার আওয়ামী লীগের বন্ধুরা এটা স্বীকার করবে না, কিন্তু আপনি প্রাইভেটলি জিজ্ঞেস করেন, they all will agree. আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বিরোধীদের অসংখ্য অভিযোগ রয়েছে, নির্বাচনে অভিযোগ রয়েছে, কিন্তু একই সাথে এটাও তো সত্য যে তারা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট করেছে, জনগণ তাদের উপরে খুশি না হলে তো তারা রাস্তায় নামতো। কোনো জনগণ কিন্তু রাস্তায় নামেনি, কোনো জনগণ কিন্তু বিরোধীদের সাথে ঐক্যমত পোষণ করেনি। সরকারের মৃদু সমর্থন রয়েছে বলেই তো তারা এখন পর্যন্ত শান্ত রয়েছে। কি বলবেন আপনি এটা? এই যুক্তিটা ঢোপে টেকে না এই কারণে যে শুধু ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন অ্যাকচুয়ালি কোনো উন্নয়ন না। উন্নয়ন হলো সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতার উন্নয়ন হতে হয়। আপনি ইনফ্রাস্ট্রাকচার সমস্ত স্বৈরাচারী সরকাররা করে, তারা বড় ধরনের কমিশন পায়। বাংলাদেশের প্রত্যেকটা স্থাপনা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে 4 গুণ 5 গুণ খরচ করে করা হয়েছে, অর্থাৎ 4 ভাগের 3 ভাগই চুরি হয়ে গেছে। সেইটার তদন্ত হয়তো ভবিষ্যতে একদিন হবে। আর রাস্তায় যে নামে না, আপনার উত্তর কোরিয়াকে নামতে পারছে, আপনার এই যে চীনে কি পারে, আপনার রাশিয়া কি পারে? একটা স্বৈরতান্ত্রিকতা থেকে সরা এটা এত সোজা না। সেই জন্য বলা হয় যে এক সময় না এক সময় সসিস্কো যেমন পতন হয়েছে, সাদ্দাম হোসেন যেভাবে পতন হয়েছে, গাদ্দাফি যেভাবে পতন হয়েছে, সেইটা হবে। এখন রাস্তায় নামলো না অথবা নামতে পারেনি, সেই জন্য যে আওয়ামী লীগ সাকসেসফুল অথবা তারা পপুলার, সেইটা ধারণা করার কোনো কারণ নাই। আওয়ামী লীগ যে অত্যন্ত আনপপুলার, সেইটার প্রমাণ হলো যে তারা সংসদ নির্বাচন 2008 সাল থেকে ম্যানিপুলেটেড নির্বাচনের মাধ্যমে আসছে, তারা জনগণের ভোটে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করে ভারতের উপর নির্ভরশীল করা, যাতে ভারত বাংলাদেশকে লুটপাট করতে পারে। ওই দিকে যাচ্ছি না, কারণ ওই আবার বড় আলোচনা। যার জন্য আওয়ামী লীগের ট্র্যাজেডি, যে দলটা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলের হাতে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। এই প্রশ্নের উত্তরগুলো আপনি দিবেন। আমি আরো একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। দেশে প্রচলিত ফৌজদারি, দেওয়ানি সহ সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয়, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটির সাথে আরেকটি বিষয় একটু যোগ করে, 2023 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, এটি বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন। এবং সেখানে তারা উল্লেখ করেছে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নাই, গণজমায়েতের স্বাধীনতা নাই, শান্তিপূর্ণ অবস্থানের স্বাধীনতা নাই, এরকম অসংখ্য বিষয় তারা উল্লেখ করেছে। আনোয়ার ভাই, আপনার কাছ থেকে উত্তর শুনতে চাই। না, ধন্যবাদ আপনাকে। তার আগে সারোয়ার ভাই কথা কিছু আমি একটু বলতে চাই যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ 70, 72, 73 বছরের একটা রাজনৈতিক দল। এই দীর্ঘ রাজনৈতিক অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ যখন যা করার দরকার তখন কিন্তু তাই করেছে। রাজনীতিতে সময় একটা কিন্তু বড় ফ্যাক্টর, সিচুয়েশন একটা কিন্তু বড় ফ্যাক্টর। সব সময় সব সিচুয়েশনে সব সিদ্ধান্ত কিন্তু নিতে হয় সময় উপযোগী। তো বাংলাদেশ আওয়ামী লীগ সেরকমই একটা রাজনৈতিক দল। এখন আপনি 72 পর্যন্ত আওয়ামী লীগকে স্বীকার করছেন, পরবর্তীতে স্বীকার করছেন না, কিন্তু আপনি যদি, আমি বেশি দূরে যাব না ইতিহাসে, এখনো না, যদি 72-এর পর থেকেই বঙ্গবন্ধুর বাংলাদেশে আসার পর থেকে 73-74 সালে যারা এদেশে কিছু রাজনৈতিক দল ছিল বিএনপি ছাড়াও, তাদের ভূমিকা কি ছিল সেটাও কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে। একটা সদ্য স্বাধীন দেশের যে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেই সময়টাও কিন্তু আপনাকে বিচার বিবেচনা করতে হবে। বঙ্গবন্ধু এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোই যার উদ্দেশ্য ছিল, তিনি যখন দেখছে
সেই জাসদের মতো যে যারা নেতৃবৃন্দ ছিল 2 মাস আগেই যারা বঙ্গবন্ধুর পদ ছুঁয়ে পা ছুঁয়ে সালাম করত, 3 মাস পরেই তারা অতি বিপ্লবী হয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম দিয়ে বঙ্গবন্ধুকে ডিস্টার্ব দেওয়া শুরু করলো। সেই সময় শুধু তারাই নয়, এদেশে আরো অনেক কিছু বিপ্লবী সেজে গিয়ে তারা বলে, রাশিয়াকে বলে যে তারা কি সামাজিক কি বলবো সংশোধনবাদী, ভারত হলো সম্প্রসারণবাদী, এদের রাশিয়ার চক্রান্তে ভারতের তাবেদার হয়ে গেছে বঙ্গবন্ধু। এই অজুহাত তুলে তখনকার বিপ্লবী কিছু দলগুলো কি ভূমিকা নিয়েছিল সেগুলো কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে। যে বঙ্গবন্ধু একটা সদ্য স্বাধীন বাংলাদেশ, যেখানে গোলায় ধান নাই, পুকুরে মাছ নাই, যেখানে ব্যাংকে কোনো টাকা নাই, সেরকম একটা দেশের নেতৃত্বে আসার পরে এই যে জাসদের মতো লোকগুলা, তারপরে এই যে সর্বহারা নাম দিয়ে, তারপরে এই যে কমিউনিস্ট যারা ছাত্র ইউনিয়ন বিভক্ত হয়ে এই যে বিভিন্ন শ্রেণীগুলা অতি বিপ্লবী সেজে এই যে যোদ্ধাদেরকে মারা এবং বঙ্গবন্ধুকে ভারতের তাবেদার হয়ে গেছে, এরা ইন্ডিয়ার তাবেদার হয়ে গেছে, রাশিয়ার তাবেদার, এই যে জিনিসগুলা যে সেই সময় বঙ্গবন্ধুকে যে ডিস্টার্ব দেওয়া শুরু করেছিল সেগুলো কিন্তু আপনাকে কনসিডার করতে হবে। এবং বঙ্গবন্ধু আপনি যে বাকশাল করতে গেছে, বঙ্গবন্ধু নিজে বলেছে আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আজকে আমাকে বাকশাল কেন করতে হচ্ছে, সেই রিয়ালিটি আপনাকে অনুধাবন করতে হবে যদি সত্যিকার আপনি মানুষের প্রতি ভালোবাসা থাকে। বঙ্গবন্ধু সেই সময় দুঃখী মানুষের দুঃখ দেখে উনি পাগল হয়ে যেতেন। আপনি যদি সত্যি বাংলাদেশের রাজনীতি করতে চান, মানুষকে যদি ভালোবাসতে করতে চান, বঙ্গবন্ধুর ওই বক্তৃতাটা আপনি পড়বেন। কোন রিয়ালিটির ওপর বেসিস করে তিনি বাকশাল করেছিলেন। তিনি বলেছিলেন আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমি অর্থনৈতিক মুক্তির পরে আবার ফিরে আসব গণতন্ত্রে। কিন্তু তিনি তো সমাজতন্ত্র তিনি বিশ্বাস করতেন, কিন্তু তাই বলে তিনি রাশিয়ার সমাজতন্ত্র আনতে চাইনি। তিনি বলেছিলেন বাংলাদেশের সময় উপযোগী আমি সমাজ পরিবর্তন করতে চাইছিলাম, এবং তার বাকশালের কর্মসূচিটাই ছিল একমাত্র দ্বিতীয় কর্মসূচি অর্থনৈতিক মুক্তি। আপনারা যেটা প্রচার করেন, দ্যাট সিচুয়েশন ডেফিনেটলি ইউ হ্যাভ টু কনসিডার। তারপরে আপনি বঙ্গবন্ধুকে বলবেন যে সে কি ছিল। পরবর্তীতে 75-এর দুঃখজনক ঘটনার পরে ক্ষমতা গেল কার কাছে? এই যে 20-22টা বছর বাংলাদেশের ক্ষমতা যারা নিয়েছিল তারা কি ভূমিকা রেখেছিল বাংলাদেশে? আবার 20-22 বছর পরে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসে কি পেয়েছিল? 200 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিল, কি পেয়েছিল? 2-3 বিলিয়ন ডলার পেয়েছিল এই ব্যাংকে। সেখান থেকে আমাদের নেত্রী আজকে কোথায় এসেছে? 60 লক্ষ টাকা বাজেট ছিল, আজকে 7,60,000 কোটি টাকার বাজেট হয় বাংলাদেশে। আপনাকে এগুলো বিচার করতে হবে না? আমরা কি সুইজারল্যান্ড পেয়েছিলাম যখন আমাদের নেত্রী ক্ষমতায় আসে 2008 সালের পর থেকে? আমরা কি সুইজারল্যান্ড পেয়েছিলাম? তো আমি এটুকু অনুরোধ করব যে গণতন্ত্রের যে কথাগুলো আপনারা বলছেন যে 2008 সালের পর থেকে এই সরকারের একতরফা নির্বাচন, কেন একতরফা নির্বাচন করতে হয়েছে সেটাও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। বিএনপি নামক দলটি যদি বাংলাদেশের গণতান্ত্রিক ধারায়, সাংবিধানিক ধারায় তাদের নিজস্ব প্রবলেমের কারণে যদি না থাকে, সেখানে আওয়ামী লীগের কি করার আছে? আওয়ামী লীগ কি এ পর্যন্ত আপনি বলতে পারবেন যে আমরা গণতন্ত্রের ধারাকে আমরা মানি নাই, আমরা সংবিধানের ধারাকে মানি নাই? 7ই জানুয়ারি নির্বাচন অবসানভাবী ছিল, এই যে বর্তমানে উপজেলা নির্বাচন অবসানভাবী, এর বিকল্প কি আছে আপনারা বলেন? এই সরকারকে বলেন যে এর বিকল্প এইটা, তুমি কেন উপজেলা নির্বাচন দিচ্ছ, তুমি কেন 7 তারিখে জাতীয় নির্বাচন করলা? এর বাইরে তো এই সরকারের কিছু করার ছিল না, নাই তো, অবসানভাবী সেই জিনিসগুলো আমরা করছি। কিন্তু আপনারা যারা এই নির্বাচনে গণতান্ত্রিক ধারায় যারা পার্টিসিপেট করছেন না, তাদেরকে কি আপনারা মূল্যায়ন করবেন না? তাদেরকে কি আপনারা বলবেন না যে কেন করছে না? আমাদের কথা একটাই ভাই, আমাদেরকে শেষ করতে হচ্ছে, হাতে সময় শেষ। এ কারণে আমরা ভবিষ্যতেও চেষ্টা করব আপনাদের দুজনকে আবারও নিয়ে আসতে এবং আপনাদের মূল্যবান বক্তব্য শোনার। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের সাম্প্রতিক সমীকরণ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।